স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত ৮টায় থাকি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব দেশের ক্রিকেটের দিন বদলের স্বপ্ন নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন আমার সহকর্মী সুখন সরকার এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে আরেকজন অতিথি এসে উপস্থিত হবেন। আমাদের সঙ্গে থাকবেন বিপিএল গভর্নিং কাউন্সিলর চেয়ারম্যান মাহবুবুল আনাম। উনি এখনো এসে পৌঁছাননি, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে জয়েন করবে। ততক্ষণ আমি আর সুখন আমরা আসলে একটু শোটা একটু গল্প করি আসেন। আসলে এই প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতলো শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ, ইতিহাস রচনা করলো, কেমন লাগছে? না, এটা তো অবশ্যই ভালো লাগছে। আপনি যখন হচ্ছে যে একটা সিরিজের দুই ফরম্যাটে মানে খুব খারাপভাবে হারার পরে যখন টি-20তে বা পরের সিরিজটা জিতবেন, তখন আসলে ভালো লাগাটা কাজ করাটা স্বাভাবিক ব্যাপার। এবং সেটা শুধু আমার নয়, সেটা আপনারও নিশ্চিত হচ্ছে ভালো লেগেছে যে টেস্ট এবং ওয়ানডেতে যেভাবে বাংলাদেশ হারলো, তারপরে আবার ফাইট ব্যাক করা টি-20 দলটা মধ্যে একটা চার্ম চলে আসছে এবং সামনে ২৬ টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য টিমটা প্রস্তুত হচ্ছে। সো ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে যে না, তারা সিরিয়াস তাদের কাজ নিয়ে এবং তাদের কাকে কখন কোন জায়গায় দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্বটা পালন করার জন্য তারাও আসলে খুব ব্যস্ত আছে। মানে তারাও চাচ্ছে যে তাদের দায়িত্বটা তারা পালন করুক। সামহাউ কখনো কখনো সেটা মিসিং হয়ে যায় বা হয় না। বাট আমার এতদিন আমরা বলতাম যে বাংলাদেশের প্রিয় ফরম্যাট হচ্ছে ওয়ানডে ফরম্যাট, সেখানে বাংলাদেশ আসলে যেভাবে ধরাশয়ী হলো এবং মানে আমরা যতগুলো ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, তারা কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। টেস্টেও না, সেখানে টি-20তে বাংলাদেশ এমন একটা চমক দেখাবে একবারও কি মনে হয়েছিল? না, এই একটা সিরিজ দেখে আসলে বাংলাদেশকে জাজ করা আমার কাছে মনে হয় না যে খুব বেশি উচিত হবে। কারণ বাংলাদেশের ধরনটাই কিন্তু এরকম যে আমরা একটা জায়গায় ভালো করি আর একটা জায়গায় খারাপ করি। এবং আপনি যে প্রত্যাশাটা করছেন, এখন দেখবেন পাকিস্তানের এগেইনস্টে যে সিরিজটা আছে ২০ তারিখ থেকে শুরু হবে ম্যাচ। সো ওই সিরিজটাতে বাংলাদেশ কেমন করে সেটা কিন্তু একটা দেখার বিষয়। কারণ কনসিস্টেন্সি থাকে কিনা। আমাদের বাংলাদেশের প্লেয়ারদের মধ্যেও যেরকম একটা প্রবলেম থাকে যে তারা মানে নিজেদের পারফরমেন্স ধরে রাখতে পারে না, একদিন ভালো করে তো ২ দিন খারাপ করে। বাংলাদেশ হোল টিমের অবস্থা কিন্তু একই রকম, যে তারা একটা সিরিজ জিতলে পরের ২টা সিরিজ দেখা যাবে যে ওরা আসলে তারা সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারলো না। সো আমার কাছে মনে হয় যে এখনই তাদেরকে নিয়ে কমেন্ট না করে বা মানে এমন কিছু না বলি যাতে তাদের মানসিকতা আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যায় এবং পাকিস্তানের সাথে খুব ভালো না করতে পারে। সো আমাদের ইচ্ছা বা আমরা চাই আর কি, যারা সাধারণ দর্শক বা আমরা সাংবাদিক আছি, তারা আসলে চাই যে কন্টিনিউয়াসলি তারা ভালো করতে থাকুক, মানে সিরিজ বাই সিরিজ খেলে সিরিজটা জিতুক। আর যেহেতু বাংলাদেশের মাটিতে পাকিস্তান এসেছে, এর আগে কিন্তু পাকিস্তানের সাথে রেকর্ড ভালো না, পাকিস্তানের মাটিতে কিন্তু বাংলাদেশ জিততে পারে নাই। যদিও পাকিস্তানের টিমটা অতটা শক্তিশালী না, অনেক তারকা প্লেয়ারকেই তারা দলে রাখে নাই। তো সবকিছু মিলিয়ে আসলে এই সিরিজটা আমাদের আসলে দেখতে হবে যে তারা আসলে কি করে। তবে লিটন কুমার দাস কিন্তু বলেছেন যে তারা যেভাবে খেলেছেন এভাবে যদি খেলতে পারেন তাহলে ওয়ার্ল্ড কাপ জেতা সময়ের দাবি। ওয়ার্ল্ড কাপ জেতা নিয়ে এই যে আপনি বললেন এতক্ষণ যে বেশি প্রত্যাশা রাখার দরকার নাই, পাকিস্তান আসবে আগে দেখি তারা কেমন করে, কনসিস্টেন্সি থাকে কিনা, অথচ লিটন কুমার দাস কিন্তু ওয়ার্ল্ড কাপের কথা বলে ফেলেছেন। না, একটা সিরিজ জিতে আপনি ওয়ার্ল্ড কাপ চিন্তা কিভাবে করেন? হয়তোবা হ্যাঁ, আপনার স্বপ্ন তো থাকবে, কারণ আপনি যখন ক্রিকেট খেলেন, যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন, তখন তো আপনি চাইবেনই যে ওয়ার্ল্ড কাপ জিতি বা ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করি। সেটা আমাদের সবারই লক্ষ্য, মানে ক্রিকেটারদের যেমন লক্ষ্য, বাংলাদেশের মানুষ যারা ক্রিকেট ভক্ত আছে, কর্মকর্তা আছে, তারা সবাই চায় যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ভালো করুক। বাট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ জিতে ফেলবে এই প্রত্যাশাটা করা এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে উচিত না। কারণ হয়েছে কি, যে আপনি বলেন যে প্রত্যাশার চাপটা বাংলাদেশের উপর বেশি। আপনি ক্যাপ্টেন যখন বলবে যে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে চাই, তখন কিন্তু মানুষের প্রত্যাশা কিন্তু ওইরকমই থাকবে এবং ওই চাপটা কিন্তু প্লেয়ারদেরকে নিতে হবে। ওই চাপটা ওনারা হয়তোবা যদি আসে তখন হয়তো নিতে পারবেন না। সো আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন যখন কথা বলবে তখন তাদেরকে এমনভাবে বলা উচিত যাতে তাদের উপর কোনো প্রেশার না আসে এবং তারা ম্যাচ বাই ম্যাচ খেলে যাবে। এবং ওয়ার্ল্ড কাপ সামনে আছে, ওরা বলতে পারতো যে না, সামনের সিরিজগুলোতে আমরা চেষ্টা করব ওয়ার্ল্ড কাপের একটা ভালো প্রিপারেশন নিতে, যাতে আমরা সেখানে ভালো করতে পারি। নিশ্চয়ই এইবার যে সিরিজটা হলো, আমরা দেখলাম যে টেস্টে খুব বাজেভাবে ফেল করলো, সেখান থেকে ওয়ানডেও ভালো করতে পারেনি, তারপর টি-20তে আমরা দেখলাম তানজিদ তামিম অসাধারণ খেলেছেন। আপনার চোখে কেমন কোনো প্লেয়ার পড়েছে, মানে আপনার নজরে যে মনে হচ্ছে যে না এখন
এখন তো মুশফিক কিংবা আমাদের পঞ্চপাণ্ডব যাদেরকে বলতাম, যাদের উপর আমরা ভরসা করতাম তারা নেই, কিন্তু আপনার মনে কেমন কোনো ক্রিকেটার আছে না এই ক্রিকেটারটার উপর, এই ব্যাটসম্যানটার উপর কিংবা এদের উপর আমি ভরসা রাখতে চাই? না, ভরসা এখন রাখতে গেলে কাদের উপর ভরসা রাখতে হবে? সিনিয়র প্লেয়ার যারা আছে টিমে তাদের উপরেই ভরসা রাখতে হবে। ধরেন লিটন দাস আছে, লিটন দাসের সঙ্গে আরও যারা সিনিয়র খেলছে টিমে তাদের উপরে ভরসা রাখতে হবে। জুনিয়র প্লেয়ারদেরকে ওই স্কোপটা দিতে হবে যে তারা যেন খুব ফ্রিলি পারফর্ম করতে পারে। তানজিদ তামিম যে ইনিংস খেলেছে ওনার কিন্তু আসলে কোনো রকম মানসিক চাপ ছিল না। আমি যতক্ষণ খেলা দেখেছি ততক্ষণ মনে হয়েছে যে সে তার মতো করে খেলছে এবং তার উপর কোনো রকম কোনো প্রেশার নাই যে তোমাকে এটা করতে হবে বা তুমি এটা করলে তুমি মানে তোমার সমস্যা হবে বা এটা করা যাবে না, এরকম কোনো ইনস্ট্রাকশন আমার কাছে মনে হয় না যে তার ছিল। তার ইনস্ট্রাকশন ছিল যে তুমি মাঠে যাও, মাঠে যেয়ে তোমার মতো করে খেলো এবং ম্যাচটাকে বের করে আনো, এবং সে কিন্তু সেই কাজটাই করেছে। সুখন, আমার হাতে কিন্তু এই যে টি-20 সিরিজটা জিতলো এটার একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই। দর্শক একটু দেখে আসি যে আসলে শ্রীলঙ্কায় বাংলাদেশ যে ইতিহাসটা রচনা করো সেই গল্পটা কেমন ছিল। এই যে বাংলাদেশ এখন যেমন খেলছে, আপনি আশা করছেন যে পাকিস্তান সফরে বাংলাদেশ টি-20তে একটা ভালো একটা উইনিং মেন্টালিটি নিয়ে তারা খেলবে, হোম সিরিজ হতে যাচ্ছে। কি মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের এই স্কোয়াড একটা ঘোষণা করা হয়েছে, এই ঘোষণা থেকে আপনি স্কোয়াড নিয়ে হ্যাপি কিনা? না, আপনি দেখেন যে উইনিং যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা কিন্তু আসলে মানে বিশ্বের প্রত্যেকটা দলই ওই কম্বিনেশনটাই রাখতে চায়, এবং ফ্লোর একটা ব্যাপার আছে যে ম্যাচ উইনের যে একটা ফ্লো থাকে, সেই ফ্লোর একটা ব্যাপার আছে। সেই ফ্লোরটা কিন্তু বাংলাদেশ দল আছে, এবং বাংলাদেশ দল যেভাবে সিরিজটা জিতে আসলো শ্রীলঙ্কার মাটি থেকে, সো ওই ফ্লোটা আসলে ভাঙা উচিত হয় নাই। তবে মানে দুই একজনকে চেঞ্জ করা যেত যদি নির্বাচকরা বা বোর্ডের কর্মকর্তারা যদি চাইতেন। সো তারা যদি মনে করতেন যে না, দুই একজন বা কাউকে তারা দলে ইনক্লুড করবেন, তাহলে হয়তো বা ইনক্লুড করতে পারতেন। এটা তাদের আসলে বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। তারপরে আমার কাছে মনে হয় যে না, যে টিমটা আছে এই টিমটা আসলে কন্টিনিউ করা উচিত। স্কোয়াডটা কেমন একটু দেখে আসবো, তারপর না হয় একটু আলোচনায় ফিরি। একটু স্কোয়াডটা দেখে আসি যে আসলে বাংলাদেশের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে পাকিস্তানের এগেইনস্টে, কেমন হয়েছে স্কোয়াডটা? অভিযান শুরু হয়েছিল দ্বীপদেশ শ্রীলঙ্কায়, ইতিহাস গড়ে শেষ হয়েছে আত্মবিশ্বাসের পথ চলা। এই সাফল্যের পর দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষায় যাননি নির্বাচকরা। সেই আত্মবিশ্বাস নিয়ে টাইগাররা নামবে মিরপুরে, প্রতিপক্ষ পাকিস্তান। এই সিরিজের জন্য ঘোষিত টাইগারদের 16 সদস্যের দলে নেই কোনো পরিবর্তন। কারণটা পরিষ্কার, শ্রীলঙ্কার মাটিতে টপ অর্ডারের জ্বলে ওঠা লিটনের ব্যাটে রান আর বোলারদের দাপট, এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইছে টাইগার শিবির। যদিও গুঞ্জন ছিল ঘরোয়া ক্রিকেটে টানা ভালো পারফর্ম করা নুরুল হাসান সোহান জাতীয় দলে ফিরতে পারেন। 20 জুলাই থেকে শুরু 3 ম্যাচের লড়াই, সম্মান, পরিসংখ্যান, প্রতিদ্বন্দ্বিতা, সবকিছুর সঙ্গে জড়ানো আবেগের গল্প। সেই গল্পের নায়ক হতে প্রস্তুত লিটনের নেতৃত্বে নতুন বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন সালমান আগার নেতৃত্বে পাকিস্তান দল। সিরিজ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। সুখন, কোনো পরিবর্তন কিন্তু নেই। কোনো পরিবর্তন কি আপনি চাচ্ছিলেন? এই একটু আগে বললেন যে দুই একজন পরিবর্তন হলে ভালো হতো। ব্যক্তিগতভাবে পরিবর্তনের পক্ষে ছিলাম না, বাট যদি চাইতো তারা পরিবর্তন করতে পারতো। যেরকম কিছু প্লেয়ারকে আসলে সুযোগ দিতে পারতো, যেরকম সোহান থেকে শুরু করে অন্যান্য যারা আসলে টি-20 দলের বাইরে আছে তাদেরকে কিন্তু একটা সুযোগ করে দেওয়া যাইতো এই সিরিজে। তবে বিসিবি আসলে ফ্লোটা ভাঙতে চায়নি, কারণ আপনি কনফিডেন্টের যে জায়গাগুলো প্লেয়ারদের, সেই কনফিডেন্সের জায়গাটা নষ্ট করতে চায় নাই। ওখানে আসলে ব্যাপারটা হচ্ছে যে অনেকেই পারফর্ম করেছে, অনেকেই পারফর্ম করে নাই। হট করে যদি দল থেকে বাদ দেওয়া হয় তাহলে মেন্টালি সে মানে ডিস্টার্ব হয়ে যাবে। সো আমার কাছে মনে হচ্ছে যে বিসিবি সেই ডিস্টার্বটা করতে চায় না। বিসিবি মানে বলেছে যে দলটা ঘোষণা করেছে, বিসিবি চাইছে যে ওই প্লেয়ারগুলো আসলে মেন্টালি খুব ভালো থাকুক এবং ফিট থাকুক, যে পজিটিভলি ভাবুক যে আমরা পারফরমেন্স খারাপ করেছি, বিসিবি আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে এবং সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। শুনুন, একটা জিনিস অনেক দিন ধরে কথা হচ্ছে, আপনার কাছ থেকে আমি শুনেছি কথাটা, সেটা নিয়ে যদি একটু বলেন যে সাকিব আল হাসান, আপনিও বারবার বলছিলেন যে এই মুহূর্তে সাকিব আল হাসানকে আসলে দলে খুব বেশি প্রয়োজন। এই যে টি-20 সিরিজটা জিতলো, আপনাকে এখনো মনে হচ্ছে সাকিব আল হাসানকে খুব বেশি প্রয়োজন? এবং যদি প্রয়োজন হয়েই থাকে সাকিবকে, তাকে ফেরানোর জন্য আসলে বিসিবি কতটুকু পদক্ষেপ নিবে বা কি মনে হয়?
সাকিব আল হাসানের প্রসঙ্গে আসলে পরে আসলে সাকিব আল হাসানকে ফেরানো বা সাকিব আল হাসানকে দলে রাখা এটা আসলে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে সাকিব আল হাসানের এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার আছে, তার লিডারশিপের একটা ব্যাপার আছে, তার মাঠে নিজের ক্যালকুলেশনের ব্যাপার আছে, এবং সাকিব আল হাসানের যে ক্যালকুলেশন বা থিঙ্কিং বা সে যেটা অবজারভেশন সাকিব আল হাসানের, সেই অবজারভেশনটা কিন্তু বাংলাদেশ দলের মানে ওরকম নেই। এখন মাঠ থেকে যখন আপনাকে একজন সিনিয়র সাজেস্ট করতে পারে যে কোন পরিস্থিতিতে কোন মোমেন্টে কি করতে হবে, তখন কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের ল্যাকিংস আছে এবং আমরা সেই জিনিসগুলো দেখি। কারণ আমরা শ্রীলঙ্কার বিপক্ষে টাইট ম্যাচ কিন্তু আমরা জিতি নাই, বা টাইট ম্যাচ কিন্তু হয় নাই, একতরফা বা হচ্ছে খুব ভালোভাবে আমরা ম্যাচ জিতে গেছি। কিন্তু যখন আপনি ওইরকম সিনারিওতে পড়বেন, ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়বেন, তখন কিন্তু আসলে ব্রেনটাকে ইউজ করতে হয়, এবং এই যে ব্রেন ইউজ করার যে ব্যাপারটা, সেটা কিন্তু সাকিব আল হাসানের মধ্যে আছে। উনি জানে যে কখন কাকে কিভাবে কি করলে তার পক্ষে ফল আসবে। সো এইটা একটা ব্যাপার। সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশ জিতবে, এবং সাকিব আল হাসান নিজেও বলে যে আমরা যে দল আছে এখন আমাদেরকে ছাড়াও বাংলাদেশ দল ভালো করতে পারে এবং ভালো করা সম্ভব, এবং সেটা অবশ্যই করছে। এবং তানজিদ তামিম কিন্তু সাকিব আল হাসানেরই পছন্দ ছিল। আসলে টেস্ট আর ওয়ানডে হারার পরে সাকিবের জন্য আসলে একটা হাহাকার দেখা গেছে ক্রিকেট ভক্তদের মধ্যেও। ইভেন বোর্ড পরিচালক ইফতেখার মিঠু বলেছেন যে তার আসতে আসলে কোনো বাধা নেই। এদিকে যে বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাই কিন্তু বলেছেন যে আসলে নির্বাচকরা ডিসিশন নেবেন যে উনি আসবেন কি আসবেন না। নির্বাচকরা ডিসিশন নিল যে সাকিব আল হাসানকে দরকার। দেশে যে পরিস্থিতি বা সব কিছু মিলে আসলে সাকিবের ফেরাটা কি সম্ভব কিনা? না, আসলে আমি একটু যোগ করে নেই। মানুষের হাহাকার হওয়ার একটা কারণ কি, যে ওই সময় হচ্ছে রংপুরের একটা ম্যাচ ছিল, মোস্ট প্রবাবলি হচ্ছে সেকেন্ড টি20 বা তার ফার্স্ট টি20তে সাকিবের একটা জিএসএল এর একটা খেলা ছিল, এবং ওই দেখা গেছে যে ওই একই দিনে সাকিব পারফর্ম করেছে, এদিকে বাংলাদেশ হেরেছে। সো সেই মুহূর্তে আসলে বাংলাদেশের মানুষের তো সেই মুহূর্তে আসলে বাংলাদেশের মানুষের প্রত্যাশাটা ওই সাকিবের কাছে, যে আজকে সাকিব থাকলে হয়তো বা এটা হতো না, কারণ সাকিব 4 উইকেট 58 রান করেছিলেন। সো ওই যে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও বলেছেন বাধা নেই, কিন্তু নির্বাচকরা আসলে তাকে পিক করবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। আবার সুখন মানে ক্রিকেটার সাকিবকে কিন্তু সবাই পছন্দ করেন, এবং ক্রিকেটার সাকিব আল হাসান কিন্তু সাকিবকে সবাই মিসও করেন অনেক, তাকে দলেও চান। তো রাজনৈতিকভাবে তাকে সে যে জড়িয়ে যাওয়ার কারণে এখন জুলাই মাসই চলছে, সেই মাসেই সব কাহিনী হয়েছে 2024-এ, যার জন্য আজকে সাকিব আসলে দলে নেই। এই পরিস্থিতিতে আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে কোনোভাবে কি সম্ভব সাকিবকে ফেরানো দলে? আপনার কি মনে হয়? এটা আসলে ডিপেন্ড করে বিসিবির উপর, এবং সরকার যদি মানে নমনীয় হয় তাহলে। কারণ আমাদের দেশের কথা চিন্তা করে যদি মনে করে যে ক্রিকেটের কথা দেশের মানুষ কতটা চায়, বা সাকিবের গ্রহণযোগ্যতা বাংলাদেশে কতটা আছে মাঠের জন্য, অন্য কিছুর জন্য না, সেটার উপর বিবেচনা। তারপরে হচ্ছে তার পারফরমেন্স, তার পারফরমেন্স, তারপরে হচ্ছে তার ফিট থাকার যে একটা বিষয়, যে সে আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য ফিট আছে কিনা, সবকিছু মিলায় যদি আসলে বিসিবি মনে করে যে না তাকে ফেরানো উচিত, আমার কাছে মনে হয় না যে হোম গ্রাউন্ডে এই মুহূর্তে তাকে ফেরানো সম্ভব। হয়তো বা অ্যাওয়ে সিরিজ যেগুলো আছে বা বাইরের খেলা যেগুলো হবে সেগুলোতে ফেরাতে পারে বিসিবি চাইলে। নিশ্চয়ই সাকিবও ফিরতে চান কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় দিন শেষে। হ্যাঁ, সেটা তো বড় একটা প্রশ্ন যে সাকিব ফিরতে চায় কিনা। সময় হয়েছে দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। দর্শক, বিরতির পর আবারও স্বাগত গেম অনে। দর্শক, আমাদের সাথে কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুল আনাম। ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। মনে হয় একটু ট্রাফিকের জন্য দেরি হয়ে গেল। না, কোনো সমস্যা নেই ভাইয়া, উই আন্ডারস্ট্যান্ড। আপনার সাথে তাহলে একটু আবারও পেছন থেকে শুরু করি। এই যে শ্রীলঙ্কাতে আসলে প্রথমবারের মতো টি20 সিরিজ জিতলো বাংলাদেশ এবং একটা ইতিহাস রচনা করলো, এটা কিভাবে সম্ভব হলো? কারণ তার আগে দুটো টেস্ট আর ওয়ানডে দুটোতেই কিন্তু খুব বাজে পারফর্ম করেছে, সেখান থেকে টি20তে একটা কামব্যাক দেখলাম আমরা দুটো বলবো যে একদম বাজে না। প্রথম টেস্টটা ড্র করেছে এবং ওয়ানডেতেও আমরা সমতা এনেছিলাম, কিন্তু পরের ম্যাচটা আমরা জিততে পারিনি। সবাইকে একটা জিনিস উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ টিম একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা সব দলই হয়, আপনার বিশ্বের সবচেয়ে বড় বড় দলগুলো
আপনি যদি বলেন অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ একসময় দাপটের সাথে খেলেছে, বাট একটা সময় একটা সংখ্যক প্লেয়ার যদি টিম থেকে সরে যায় তখন টিমটাকে নতুন করে যে গড়ার যে সময়টা, আসলে আমাদের তো ওই পেশেন্সটা নাই, কারণ দর্শকরা তো সব সময় চাবে যে যখনই বাংলাদেশ দল মাঠে যাবে তারা জিতার জন্য খেলবে। তো আমি মনে করি যে এই দলটার মধ্যে ট্যালেন্ট অনেক আছে, এবং ওয়ান অফ দ্য কোর ট্যালেন্ট হচ্ছে আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিম। সেই দলের যে প্লেয়ারগুলো এখানে ঢুকছে তাদের কিন্তু মনোবাসনা সবসময়, কারণ একটা ওয়ার্ল্ড কাপ জিতলে যে তাদের যে স্পিরিটটা থাকে, তাদের যে স্পৃহা থাকে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি যদি বলেন শামীম পাটোয়ারি, ইমন, শরীফুল, এরা কিন্তু ওই দলেরই প্লেয়ার। আমি মনে করি যে এই দলটা আমরা ট্রানজিশনে যত দেরি হবে ভাবছিলাম, আমি মনে করি যে এই দলটা আরও তাড়াতাড়ি সুসংগঠিত হবে এবং বাংলাদেশকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবে। ভাই, অনেকেই বলছে বা শুনি আমরা, অনেকেই বলে যে বাংলাদেশ টিমের আসলে আত্মবিশ্বাসের ঘাটতি, অনেকে বলে যে তাদের সক্ষমতার অভাব রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে তারা যে ওয়ানডে ফরম্যাটটাতে আমরা জিততে পারলাম না, ওয়ানডে সিরিজটাতে আমরা টেস্টেও আসলে প্রথমটাতে ড্র করার পরেরটাতে আমরা খুব একটা ভালো করতে পারিনি, আসলে কি আত্মবিশ্বাসের ঘাটতি নাকি তাদের সক্ষমতার কমতি আপনি দেখেন? আমি মনে করি যে এটার বাহ্যিক দিক থেকে যদি মনে করি, আমাদের বোর্ডের অনেক দায়িত্ব আছে টু গিভ দেম কনফিডেন্স যে তোমাদেরকে আমরা অতটুকু সমীহ করবো যে ইউ কন্টিনিউ টু প্লে। ওরা যদি ওই ভীতির মধ্যে থাকে যে আমি পারফর্ম না করলে আমি বাদ পড়ে যাব, সেই জায়গা থেকে আমাদের তরফ থেকে মনে করি, বিসিবির তরফ থেকে তাদেরকে ওই সাহসটা দেওয়া দরকার। বাকিটা যেটা হচ্ছে যে আমরা তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে স্পৃহা দিতে হবে, এবং আমি মনে করি যে দলটি আছে এখানে কম্বিনেশনের কিছু ঘাটতি হয়েছিল, যেটা আমরা মনে করেছি যে লট অফ ট্রায়াল অ্যান্ড এরার চলছে, সেই জায়গা থেকে কিন্তু শ্রীলঙ্কা সিরিজও হয়েছে। তো সেখান থেকে যে আমরা যে দলটাকে গুছিয়ে নিব, সেটাকে নিয়ে আমাদের সামনের দিকে আগানো দরকার। এই 20 তারিখ থেকে শুরু হচ্ছে সুখন, পাকিস্তান আসলো, সিরিজ শুরু হচ্ছে। শ্রীলঙ্কার জয়টা তো নিশ্চয়ই এখানে একটা ইম্প্যাক্ট ফেলবে, দলে একটা আত্মবিশ্বাস থাকবে। কি মনে হয় যে এই সিরিজটা আপনি কি আশা করছেন? আমার কথা হচ্ছে যে আমাদের টি-20 দলটা কিন্তু খুব ভেরি ইয়াং টিম, এক্সেপ্ট মুস্তাফিজ আর আমাদের লিটন দাস ছাড়া বাকি যাদেরকে আপনি ধরবেন প্রত্যেকেই কিন্তু ভেরি ইয়াং। এবং আমি যেটা বললাম যে আমাদের কোর প্লেয়ারের গ্রুপটা হচ্ছে 2020-এর বিশ্বকাপ বিজয়ী দল থেকে আসছে। আপনার তানজিম তামিম, ইমন, এরা সব ওই দল থেকে এসছে। আমার কাছে মনে হচ্ছে যে এই দলটার মধ্যে জিতার একটা জিদ বা স্প্রিয়া আছে, কিন্তু সেটাকে আমাদের সাপোর্ট করতে হবে। আমি মনে করি যে পাকিস্তান একটা যে কোনো সময় একটা, পাকিস্তান ইজ কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট, কিন্তু দে আর এ ভেরি স্ট্রং সাইড। তো আমাদেরকে ওটাকে মনে রেখে আমরা প্রতিটা ম্যাচ খেলতে যাব, আমরা জিতার জন্যই খেলবো। এবং আমি মনে করি এই দলের ওই জিতার যে আগ্রহ বা যেই বাসনা, সেটা তাদের আছে। আপনি তো একসময় টিমের ম্যানেজারও ছিলেন, অনেক কাছ থেকে তখন টিমের সাথে কাজ করতেন 2001-এর দিকে সম্ভবত। জি, অনেক বছর আগে। এখন কি টিমকে কাছ থেকে দেখা হয়, যে আপনি বলছেন প্লেয়ারদেরকে কনফিডেন্ট দেওয়া বা তাদের যে কথাগুলো শোনা, কিংবা তারা যে একটা ভয়ভীতির মধ্যে আছে সেখান থেকে তাদেরকে বের করা, আপনি কি সেই সময়টা এখন দিতে পারেন বা প্লেয়ারদের সঙ্গে? প্লেয়ারদের সাথে আলাপ হয়, কিন্তু সবচেয়ে যেটা হচ্ছে যে 2001-এর কথা চিন্তা করলে তখন সোশ্যাল মিডিয়া ছিল না। জি, আমি প্লেয়ারদেরকে সবসময় বলি সোশ্যাল মিডিয়া পড়বে না, আই ডোন্ট হ্যাভ সোশ্যাল মিডিয়া। কারণ এটাতে হয় কি, প্রত্যেকটা মানুষের ক্রিটিসিজম নেওয়ার মতো একটা মেন্টালিটি, স্ট্যাবিলিটি লাগে। তো আজকাল সোশ্যাল মিডিয়াতে যেভাবে সকলকে ক্রিটিসাইজ করা হয়, সেটা সকল প্লেয়ারের মধ্যে সেটা নেওয়ার হয়তো সক্ষমতা থাকে না। তো আমি তাদেরকে সবসময় উপদেশ দিই, যাদের দেখা হলে সবসময়, যে এই ক্রিটিসিজমটা ধরো না, ডোন্ট লুক ইনটু ইট, গো অ্যান্ড প্লে ইউর ট্যালেন্ট। আর আমি মনে করি সিলেক্টর, টিম ম্যানেজমেন্ট এবং বিসিবির তরফ থেকে আমরা একটা দলকে নিয়ে আগাতে হবে। দল ফেল করবে, বাট আমরা যদি তাদেরকে খুবই অতি তড়িৎগতিতে পরিবর্তন করি, তাহলে কিন্তু আমরা একটা স্ট্যাবিলাইজ দল পাবো না। আমার মনে হয় এই দলটা খুব তাড়াতাড়ি কিন্তু সংঘবদ্ধ হয়ে যাবে, আমার যে ধারণা। কারণ টি-20-তে আপনারা দেখেছেন যেভাবে তারা খেলেছে, আমি মনে করি যে তাদের মনে ওই মনোবলটা আছে, যে জিতার মনোবলটা আছে। আজকে কিন্তু লিটন কুমার দাস বলেওছেন যে
ওয়ার্ল্ড কাপ জেতা এখন সময়ের দাবি, যেভাবে দল খেলেছে এভাবে যদি পারফরমেন্সটা ধরে রাখতে পারে তাহলে এই দল কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে পারে। মানে আমার কথা হচ্ছে যে ভালো খেলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। জয়টা আসতে হলে বা একটা ওয়ার্ল্ড কাপ জিততে হলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কিছুটা লাখেরও প্রয়োজন আছে। বাট আমি মনে করি এই টি-20 দলটা এখন একটা সংঘবদ্ধ দল এবং ভেরি ইয়াং সাইড। আমি মাহবুব ভাইকে একটু জানতে চাই যে আপনি কিন্তু বলছিলেন যে প্লেয়ারদের মানসিকভাবে সাপোর্ট দেওয়া বা তাদের পাশে থাকার যে ব্যাপারটা, এই কারণেই কি পাকিস্তান সিরিজে কোনো পরিবর্তন হয়নি দলে? না, সেটাও একটা ঠিক, কারণ আপনার কন্টিনিউটি খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি প্রথমেই বললাম যে একটা দুটো ম্যাচ দেখে একটা প্লেয়ারকে যদি যাচাই করা হয় তাহলে কিন্তু সঠিক না। ক্রিকেট এক বলের খেলা, আপনি একটা ব্যাটসম্যান এক বলে আউট হয়ে যেতে পারে, একটা বলার একদিন ভালো করতে পারে একদিন খারাপ করতে পারে, বাট তাকে ওইটুক সময় দিতে হবে যেইটুক সময় নিয়ে সে যেন তাকে স্ট্যাবলিশ করতে পারে। রাইট। মাহবুব ভাই, একটু যদি বলি যে নতুন বোর্ড প্রেসিডেন্ট এসেছেন আমাদের আমিনুল ইসলাম বুলবুল, উনি কিছু পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশে, আসলে একটা দীর্ঘ পরিকল্পনা দিয়েছেন। যেই পরিকল্পনা আপনি কি মনে করেন যে এই পরিকল্পনাগুলো আসলে এক্সিকিউট করা কতটুকু সম্ভব হবে, বা ওইটার জন্য আপনারা কিভাবে কাজ করছেন? যদি বলি যে ডিসেন্ট্রালাইজড করা ক্রিকেটকে, এই ধরনের আরও কিছু পুরো জেলায় জেলায় ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়া, যেটা আগে শুধুই ঢাকা কেন্দ্রিক ছিল। যেটা বলতে হবে যে অ্যাকচুয়ালি ক্রিকেটের লিডারশিপে যদি আমরা এটাতে বিশ্বাস না করি তাহলে আমরা বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বাস করি না। আমি আগেও অনেক ইয়েতে বলেছি যে 98-এর AGM-এ প্রথম আলাপ হয়েছিল যে আমরা ডিসেন্ট্রালাইজ করব, কিন্তু বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এসে আমরা সেটা করিনি। বাধা বিপত্তিগুলো যদি একটু বলেন যে আসলে কি ধরনের বাধা? আমার মনে হয় কিছুটা মানসিক। আমরা যারা বোর্ডে থাকি আমরা যদি মনে করি যে রিজিওনাল ক্রিকেট হলে আমাদের কর্তৃত্ব চলে যাবে, এটা কিন্তু একদমই ভুল। আপনার কর্তৃত্ব আপনার কাছেই থাকবে। আর বাংলাদেশের দলের যদি আপনি 11 জন প্লেয়ার দেখেন, ঢাকা ভিত্তিক এক্সেপ্ট তাসকিন ছাড়া আমি কোনো প্লেয়ার দেখি না যে ঢাকার থেকে বেরিয়ে এসছে। তো একটা বাংলাদেশ এখন 17 কোটি জনগণের দেশ, প্লেয়ার বিভিন্ন আনাচে কানাচের থেকে আসবে। তো সেই ক্রিকেটটা যদি আমাদের রাজধানী কেন্দ্রিক হয় তাহলে তো এটা আগাবে না। হ্যাঁ, রাজধানীতে আমাদের ক্লাব ক্রিকেট হয়, সেটাতে ফাইন্যান্সিয়াল একটা বেনিফিট প্লেয়ারদের হয়, সেটা থাকবে। কিন্তু একইভাবে আমরা যদি প্রতিটি ডিস্ট্রিক্টে খেলা না নিয়ে যেতে পারি, আপনার ফ্যাসিলিটি নিয়ে যেতে হবে। আপনার ফ্যাসিলিটি থাকলে অটোমেটিক্যালি প্লেয়ার বের হয়ে আসবে। তো আমি মনে করি আই এম এ ভেরি বিগ অ্যাডভোকেটার অফ রিজিওনাল ক্রিকেট, এবং বুলবুল যেটা করেছে সেটাতে আমাদের সকলের পূর্ণাঙ্গ সমর্থন আছে। মাহবুব ভাই, আমি ঠিক এই বিষয়েই আসবো। সেটা হচ্ছে যে দীর্ঘদিন হলো কিন্তু আপনি বিসিবিতে আছেন, পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং আপনি বললেন যে 98-এ বিসিবির সভা, ওখান থেকে চিন্তা করলে প্রায় অনেক বছর, প্রায় 26 বা 27 বছর। আপনার কাছে আসলে কোন সময়টা কাজ করার জন্য বেস্ট মনে হচ্ছে? মানে এই সময়টা আসলে ক্রিকেটটাকে ঢেলে সাজানোর জন্য সেরা মনে হচ্ছে কিনা? আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি যখন প্রথম জেনারেল সেক্রেটারি ছিলাম 2002 থেকে 7-এর মধ্যে, সেখানে কিন্তু প্রচুর কাজ হয়েছে, লট অফ ফ্রিডম ছিল। হয় কি, একটা সময় আমরা ভুলে যেতে চাই যে আমাদের যে বেস ওয়ার্কটা, হ্যাঁ দল ভালো হয়ে গেছে, দল জিতছে, এই গ্ল্যামারটাতে কিন্তু আমরা সবাই গা ভাসিয়ে দিই। তো আমরা ওইখানে যদি এই গ্ল্যামারে গা না ভাসিয়ে দিয়ে, ওটা হবে, ওটা জনগণ আনন্দ করবে, কিন্তু আমাদের বেসিক যে কাজটা, যে পুরা রিজনে যে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া, এখানে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, বিসিবির মানে ওয়ান অফ দ্য রিচেস্ট ফেডারেশন, আমি মনে করি কর্পোরেট লেভেল থেকে চিন্তা করলেও আমাদের যে টাকার ভান্ডার রয়েছে এটা অনেক প্রচুর, এবং এটা দিয়ে যদি আমরা বিভিন্ন রিজনে ফ্যাসিলিটি না তৈরি করে দিই তাহলে আমি মনে করি যে আমরা ক্রিকেটের প্রতি সুবিচার করছি। যেমন যদি একটু বলি যে জেলাগুলোতে দেখা যায় যে কোচগুলো কাজ করেন, তাদের প্রাপ্ত মানে সম্মানটা তারা পান না, কিংবা তাদের সম্মানীয় অনেক কম, তারা দিনের পর দিন স্ট্রাগল করে যাচ্ছে। বিসিবিকে এগুলো নিয়ে কিছু চিন্তা করতে পারে? সেটাই আমি যেটা বললাম যে আসলে আপনি একটা সেন্টার থেকে বিলে ওই তিতুলিয়াতে যে কোচটা কাজ করছে তাকে কি মনিটর করা সম্ভব? কোনোদিনও সম্ভব না। তো যে ধরেন চট্টগ্রাম ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেহেতু, তারা ওই ডিভিশনের যারা কাজ করছে তাদেরকে মনিটর করতে পারবে, কাজের তাদের পরিধিটা ঠিক করতে পারবে, এবং ঠিক একইভাবে ক্রিকেটের
প্রচারণা করতে পারবে। তো সেই জন্যই ডিসেন্ট্রালাইজেশনটা কোনো ক্ষেত্রে আমি মনে করি যে বিসিবির যারা পরিচালক থাকবেন বা তাদের কোনো বা ক্ষমতার ব্যত্যয় হবে, সবাই ক্ষমতাকে আগ্রাসী রাখতে চায়। আমি মনে করি যে এটা আসলে প্রয়োজন নেই। ক্রিকেট ভালো খেললেই আমরা সকলেই আনন্দিত হব এবং সকলেই উপকৃত হব এবং সম্মানিত হব। এটা তো আসলে বিসিবির জন্য হিউজ একটা চ্যালেঞ্জ সামনে, ডিসেন্ট্রালাইজড করা ক্রিকেটকে, জেলায় জেলায় মনিটরিং করা। এটা আসলে আপনাদের পদক্ষেপগুলো কি হবে? অবকাঠামো নিয়ে আপনারা আমাদের অবকাঠামোগত একটা কনস্টিটিউশন আছে, যেখানে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটা কনস্টিটিউশন রয়েছে। আমাদেরকে কর্পোরেটাইজ করতে হবে। আপনি জানেন যে আপনাদের প্রতিষ্ঠান চলে একটা কর্পোরেট স্ট্রাকচারে। আমরা যদি ওই স্ট্রাকচারে না যাই, আমাদের ক্রিকেট আগে ভলেন্টিয়ার বেসিস ছিল, আমরা যারা বোর্ডে আসি আমরা এখনও ভলেন্টিয়ার। তো আমাদের কি, আমরা একটা নীতিগত সিদ্ধান্ত দেব, আমরা পলিসি করব, কিন্তু একটা স্ট্রাকচার থাকবে যেটা কর্পোরেট স্ট্রাকচার, এটাকে পরিচালনা করবে। তো আমাদের যেরকম সিইও আছে, আমাদের যে নতুন যে কনস্টিটিউশন হচ্ছে, এখানে জিএম থাকবে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনে, ক্রিকেটের একটা ম্যানেজার থাকবে, ডেভেলপমেন্টের ম্যানেজার থাকবে বা মার্কেটিং ম্যানেজার থাকবে। এরা ওই জেলা বা ওই ডিভিশনের ক্রিকেটটাকে পরিচালনা করবে, ওরা ওটাকে মনিটর করবে এবং তার প্রসারটা তারা নিশ্চিত করবে। নিশ্চয়ই। একটু যদি বিপিএল এর কথায় আসতে চাই, গতবার বিপিএল আসলে অনেক বেশি সমালোচিত হয়েছে, আবার অনেক দিক থেকে প্রশংসাও পেয়েছে, যেমন টিকেটের দিক থেকে, সব অনেক দিক থেকে প্রশংসাও পেয়েছে, কিন্তু সমালোচনা ছিল আসলে দলগুলোর জন্য ঠিকমতো পেমেন্ট করতে পারেনি। এই বিষয়ে আপনারা এইবার বিপিএলকে আপনারা ঢেলে সাজানোর কথা বলছেন, আপনার সাথে আমি একটু যুক্ত করতে চাই যে এত বছরে আসলে মানে কোনো স্ট্রাকচারের মধ্যে আনা যায়নি কেন? এটা আনফর্চুনেট। আমাদের মানে উই হ্যাভ টু টেক আওয়ার হ্যান্ডস আপ যে আমরা এটা সঠিকভাবে পরিচালনা করিনি। বিপিএল কিন্তু বিভিন্ন সময় ভালো করেছে, খারাপ করেছে। যেটা আপনি বললেন, গতবারের বিপিএলে ফ্যান এঙ্গেজমেন্ট ওয়াজ এক্সটেন্সিভ এবং খেলার মাপটাও কোনো অংশে খারাপ ছিল না, স্কোর ভালো হয়েছে, রান ভালো হয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে একটা টুর্নামেন্ট, যেটা বিপিএলের মতো একটা কমার্শিয়াল টুর্নামেন্টটাকে কিন্তু সার্বিকভাবে দেখতে হবে। এখানে যেরকম আপনি বললেন যে প্লেয়ার পেমেন্ট নিয়ে আমরা বিড়ম্বনায় পড়েছি, এ ধরনের জিনিস আসলে কোনোভাবে একটা টুর্নামেন্টকে ভালো পর্যায়ে নেয় না। আপনারা যেহেতু টেলিভিশন মিডিয়ার সাথে সম্পৃক্ত, একটা টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু ভালো হলে মিডিয়ার ভ্যালু ভালো হবে, মিডিয়ার ভ্যালু ভালো হলে তার প্রচার ভালো হবে, তার প্রাইসটা ভালো হবে। তো এবছর আমরা প্রথমে যেটা আপনারা জানেন, যেটা ইউআই দিয়েছি যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা চাই এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনাদের নামকরণ অনুযায়ী গেম অন ছিল প্রথমে, বা তারা কিন্তু স্বীকৃত ছিল না। তো আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। তারা আমাদেরকে কি করবে, তাদের কাছ থেকে আমরা আইডিয়াটা নেব। আমরা যেটা করেছি, কনসালটেন্সি সার্ভিস দিচ্ছি তাদের কাছ থেকে, যে কী ফাইন্যান্সিয়াল মডেল করলে ফ্র্যাঞ্চাইজিও সার্ভাইভ করবে, টুর্নামেন্টও সার্ভাইভ করবে। আমাদের এটা আমি বলি যে অ্যাক্টার, প্লেয়াররা একটা অ্যাক্টার, ফ্র্যাঞ্চাইজি একটা অ্যাক্টার, বিসিবি একটা। বাট এই ট্রায়াঙ্গেল যদি আমরা না সার্ভাইভ করি, তাহলে টুর্নামেন্টে সার্ভাইভ করবে না। তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা প্লেয়ারদের সাথে বসেছিলাম, আমরা মিডিয়ার সাথে বসেছি, পরবর্তীতে আমরা ফ্র্যাঞ্চাইজিদের সাথে বসবো। আমরা তাদের কাছে শুনতে চাই যে কী জিনিস তারা চায় এবং কিভাবে আমরা এই টুর্নামেন্টটাকে সাস্টেনেবল করতে পারি। এবং আমরা যেটা সিদ্ধান্ত হয়েছে বিসিবির বোর্ডে, যে 5 বছর মেয়াদি ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে এবং 5 বছরের জন্য রিনিউয়েবল হবে। তাহলে একটা ব্যবসা কি হয়, ব্যবসার প্রথম বছর লস হবে, সেকেন্ড বছর, থার্ড বছরে ব্রেক ইট হবে, দেন আপনি প্রফিট করবেন। তো আমাদেরকে এটাকে একটা বিজনেস হিসেবে নিতে হবে। বিসিবির তরফ থেকে খালি খেলাটাই নয়, এবং আমাকে ফ্র্যাঞ্চাইজির দিকটাও দেখতে হবে, প্লেয়ারদের দিকটাও দেখতে হবে। তো সেইভাবে বেশ কিছু পরিকল্পনা আছে। আমি মনে করি যে সেটা যদি আমরা 50% আমরা এই বিপিএলের আগাতে পারি, তাহলে বিপিএলটা অত্তরোত্তর আরও ভালো হবে। নিশ্চয়ই ভাই, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে আমরা আবার আলোচনায় ফিরব। দর্শক, এই পর্যায়ে যাচ্ছি একদম শেষ বিরতিতে, কিছুক্ষণের মধ্যেই ফিরছি, কোথাও যাবেন না। বিরতির পর আবারও স্বাগত গেম অনে। আমার সঙ্গে কিন্তু আছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুল আনাম, এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী সুখন সরকার। আমরা কথা বলছি আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বাংলাদেশের ক্রিকেট সুদিনে ফিরবে এই স্বপ্ন নিয়েই আজকে আমাদের আসলে আলোচনাটা ছিল। আমরা একটা আসলে শ্রীলঙ্কা, পাকিস্তান সব কথা শেষ করে এখন আমরা আসলে বিপিএল নিয়ে কথা বলছি, কারণ বিপিএলটাও কিন্তু এই স্বপ্নেরই একটা অংশ। ভাবে আজকে দেখলাম আইপিএলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড
ম্যাক্সিমাম প্রফিট করে আইপিএল থেকে, সেখানে আমাদের বিপিএলও তো এই সুযোগটা আছে বা ছিল, যেটা আমরা আসলে ইউটিলাইজ করতে পারিনি। আমরা ফেয়ারে বলছিলাম যে এটাই সুযোগ স্ট্রাকচার তৈরি করার এইবারই, এছাড়া হয়তো বা এইবার ফেল করলে বিপিএল হুমকির মুখে পড়ে যাবে। এটা সত্য, কারণ সেনসিটিভিটি বেড়ে গেছে। হ্যাঁ, কারণ আমরা 11টা বিপিএল করেছি। বর্তমানে লাস্ট বিপিএল যেটা হয়েছে, উই আর অনলি ব্রেক ইভেন, প্রবাবলি নট ব্রেক ইভেন, কারণ পুরা কমার্শিয়াল কালেকশন না হলে তো ব্রেক ইভেন করবো না। তাহলে যেটা বলতে চাচ্ছি যে বিপিএল যেভাবে শুরু হয়েছিল এবং এটা আইপিএলের পরেই বিশ্বে একটা টি20 টুর্নামেন্ট হিসেবে প্রচলিত ছিল, সেখান থেকে এটা আমাদের এই মিসম্যানেজমেন্টের জন্য এটা আজকে এই অবস্থানে এসছে। তো আমি মনে করি যে আজকে সকলে যদি সহযোগিতা করে এবং আমরা যেভাবে আগাচ্ছি, যদিও টাইম খুব স্বল্প, যেটা আমি বললাম যে আমরা যে পরিকল্পনা করেছি, আমি যদি মনে করি এবছর 50%-এ করলে আগামী বছর যেন এটা 100%-এ যায়, এটা এখন আপনি যেটা বললেন, হ্যাঁ এখনই সময়। এটাকে যদি এখন আমরা সঠিক পথে না নেই, এটা পদচ্যুত হবে এবং বিপিএলটা আমার মনে হয় তাহলে সারভাইভ করবে না। তো সারভাইভ করার জন্য আমাদের যা করণীয় এই বছরে সেটা করা প্রয়োজন। মাহবুব ভাই, আপনি বলছিলেন যে বিপিএল হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য অন্যতম একটা মানে জায়গা যেখান থেকে আসলে ভালো প্লেয়ার বের হওয়ারও একটা সুযোগ থাকে, আবার হচ্ছে সেখান থেকে ক্রিকেট বোর্ডের প্রফিট করারও একটা সুযোগ থাকে, বড় সুযোগ থাকে, এবং সবচাইতে বড় সুযোগ সেখানে। আপনার গত 11 আসরে যা হয়নি, লাস্ট বিপিএলে সেরকম ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনারা পেয়েছেন। এখন দেশের পরিস্থিতি যখন স্টেবল ছিল তখন আমরা বেনিফিট পাই নাই, কিন্তু আনস্টেবল একটা পরিস্থিতিতে কিছুটা হলেও আমরা বেনিফিট পেয়েছি। যে বেনিফিট না পাওয়ার দায়গুলো আসলে কাকে দিবেন? আপনি মনে করে যে দেখেন, বিসিবি নিজস্ব দায় আছে, আমি ওইটা দায় এড়াতে পারবো না। আই থিঙ্ক উই মাস্ট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। টেলিভিশন, আমাদের বিসিবির একটা বড় রেভিনিউ হয় বিপিএল এ, টেলিভিশন রেভিনিউ। আপনি যদি মনে করেন $1 বিলিয়ন আইপিএলের রেভিনিউ ফর 10 ইয়ার্স, সেটা আকাশচুম্বী। সেভাবে আমাদের এখানে যেটা হয়েছে, হ্যাঁ আমরা হয়তো টিকেটে 6 কোটি টাকার মতো ইনকাম করেছি, কিন্তু টেলিভিশন রেভিনিউতে আমরা কমে গেছে। কারণ এটা গ্রাফটা কমতে কমতে যে ইভেন্টটার টিআরপি কমে যাবে, সেটার রেভিনিউ কম হবে, এটা স্বাভাবিক। সো সেই জায়গায় আমাকে এই হাইপটা তুলতে হবে, ব্র্যান্ড ভ্যালুটাকে আগাতে হবে। সেই জন্যই আমি বললাম যে আমরা ধরে নিব যে আগামী 2 বছর বিপিএল প্রফিট করবে না, থার্ড ইয়ারে গিয়ে এটা প্রফিট করবে। কারণ যখন একটা জিনিসের মূল্য বৃদ্ধি পায়, টেলিভিশন ভ্যালু বাড়বে, এটার অন্যান্য রেভিনিউ বাড়বে, এবং সেই রেভিনিউটা যদি আমরা সমপরিমাণে ফ্র্যাঞ্চাইজিসের মধ্যে বন্টন করতে পারি, তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলোও স্যাটিসফাইড থাকবে এবং ভবিষ্যতে এই টুর্নামেন্টটা একটা নিজস্ব অবস্থান করে নিতে পারবে। ভাই, আপনি বলছিলেন যে রেভিনিউ কম হবে মানে সামনের 2 বছর যদি আপনি আপনাদের নতুন স্ট্রাকচারে যান। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গণমাধ্যম কিন্তু সবসময় সমালোচনার উপরেই থাকে, এবং আমি যতটুকু শুনেছি বা জানি বা বুঝি যে গণমাধ্যমের সংবাদের উপর বিসিবির অনেক সিদ্ধান্ত মানে পাল্টে যায়, নির্ভর করে। তো সংবাদের মানে সেই জিনিসগুলো আসলে হ্যান্ডেল করবেন কিভাবে, বা যারা এই গণমাধ্যমের সংবাদ শুনে সিদ্ধান্ত পাল্টে ফেলে তাদেরকে আসলে কিভাবে একটা জায়গায় বা ওই স্ট্রাকচারে নিয়ে আসবে? আমি যেটা আপনাকে বললাম যে আমরা অলরেডি গণমাধ্যমের সাথে কথা বলেছি, আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করেছি। আপনি জানেন কিনা, গত পরশু আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়েছে গণমাধ্যমের সাথে। আমরা সবাই স্টেক হোল্ডার। যেটা হয়েছে অতীতে বিপিএলে, যেটা আমি মনে করি যে আমরা সবাই সাইলোর মতো কাজ করেছি, বিসিবি, বিপিএল, গণমাধ্যম এবং স্পন্সর, কারোর সাথে মনে হয় না একটা বন্ধন ছিল। সেই জন্য যেটা হয়েছে যে একে অপরের প্রতিপক্ষ হয়েছে অথবা একে অপরের উপরে অসন্তুষ্ট হয়েছে। সেটা যদি আমরা মিলাতে পারি তাহলে একটা ভালো হবে। আরেকটা যেটা হচ্ছে, আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটর আছি, আমাদেরকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনটা আমাদের জন্য ভালো। গণমাধ্যম তো ক্রিটিসাইজ করবে, এটা তাদের নৈতিক দায়িত্ব, এবং তারা যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, ইয়েলো জার্নালিজম হয়ে থাকে সেটা অন্য ব্যাপার, সেটাকে আমি গণনায় ধরবো না, কিন্তু যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয়ে থাকে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে এবং সেইভাবে আমাদেরকে শুদ্ধ হয়ে আমরা সামনের দিকে আগাতে হবে। গত বিপিএল আমরা দেখেছি পেমেন্ট ইস্যুটাতে যদি আবারও যাই, যে বাইরে যারা ফরেন প্লেয়ার্স আছে তারা পেমেন্ট না পাওয়ার কারণে বহির্বিশ্বে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো এবার আসলে আপনাদের জন্য কতটুকু চ্যালেঞ্জ হবে
ফরেন প্লেয়ারদেরকে এখানে আসলে বিপিএল এ ফিরিয়ে আনা? এটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি জানেন যে এখন আইপিএল এর যে উইন্ডো এবং বিপিএল এর যে উইন্ডো, আইপিএল এর উইন্ডোতে অন্যান্য টি-20 হয় না এক্সেপ্ট পিএসএল। আমাদের যে উইন্ডোটা এখানে বহির্বিশ্বের সকল টি-20 খেলা হয়, সেখানে একটা ফরেন প্লেয়ার কোথায় যাবে যেখানে সে বেশি বেনিফিটেড হবে? প্রথম হলো সে সিকিউর থাকবে, জি। সে 5 টাকা বললে 5 টাকা পেয়েছে, সেই সিকিউরিটি তার জন্য। তো আপনারা এবার আমরা যে গভর্নিং কাউন্সিল একটা সিদ্ধান্ত নিয়েছি যে অতীতে বিসিবি খালি ড্রাফটের প্লেয়ারদের জন্যই সিকিউরিটি রাখতো, কিন্তু নন ড্রাফট প্লেয়ার, ডাইরেক্ট প্লেয়ার, তো এখান থেকে আমরা হয়তো সরে আসব। আমরা চাবো যে সকলেই একটা প্ল্যাটফর্ম থেকে প্লেয়ার নেই এবং প্লেয়ারদের পেমেন্টটা বিসিবি হ্যাজ টু 100% কন্ট্রোল। অ্যাডভান্স পেমেন্ট করার সিদ্ধান্ত আপনার পিএসএল এ যেটা হয়, পিএসএল এর সকল প্লেয়ারের পেমেন্টটা কিন্তু বিসিবি করে এবং ফ্র্যাঞ্চাইজি থেকে অ্যাডভান্স এই টাকাটা নিয়ে নেয়। সো আমরাও মনে করছি যে এটা একটা মডেল, আমরা এখনই যে এই মডেলে যাব তা না, তবে প্লেয়ারদের পূর্ণাঙ্গ পেমেন্টের গ্যারেন্টি করেই কিন্তু খেলাটা পরিচালনা করব। এই গ্যারেন্টি না থাকলে খেলা করার কোনো যুক্তিকতা নাই। মাহবুব ভাই, আজকে একদম সময় শেষ। আপনার সঙ্গে আরো আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে পাচ্ছি না। আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে আজকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুখন, আপনাকেও ধন্যবাদ। আমাদের ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই শেষ করছে গেমন। আগামী শুক্রবার আবারও একই সময় ফিরে আসবো গেমন নিয়ে। ভালো থাকবেন।